ওসমান গনি আলিয়া হযরতকে সংক্ষিপ্ত 1-2 মিনিটের মধ্যে আলোচনা শেষ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত তৌহিদি জনতা, আপনারা একটা বিশেষ উদ্দেশ্যকে নিয়ে সমবেত হয়েছেন। আমাদের জীবনের মূল উদ্দেশ্যই আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত, আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা হবে। এটা শুধু মুখের ভূমি নয়, এটার জন্য জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা মুহূর্তেই আল্লাহ পাকের আইন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ কায়েম হয়। আমার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সমস্ত জায়গায় আল্লাহ পাকের আইন কায়েম হোক। এজন্য আমরা নিজেরা সমস্ত মেহনত করবো, সবগুলো মেহনত করে আমরা জীবন কায়েম করবো, মানব জাতির মধ্যে কায়েম হতে পারে, এজন্য আমরা চেষ্টা করবো। এজন্য জালেমের জুলুম আসছে, দুনিয়াতে জালেমের জুলুম করলেই কিন্তু মজলুমের ইতিহাস হবে। যতদিন মানুষ জালেমের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, জালেম টিকতে পারবে না। যেরকম আপনাদের সামনে কত বড় জালেম ছিল, কিন্তু এবার টিকে নাই, শেষ পর্যন্ত পালিয়ে গেছে। এজন্য আমাদের উচিত আমরা জালেমের বিরুদ্ধে সব সময় এরকম শিখে ভাবা প্রাচীনের মতো আমরা দাঁড়াবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দিন। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে আমাদের মাঝে আলোচনা নিয়ে আসছেন গাইবান্ধা ইমাম পরিষদের সম্মানিত সভাপতি, গাইবান্ধা কেন্দ্রীয় বড় জামে মসজিদের সম্মানিত খতিব মুফতি মাহমুদ হাসান কাসেমি। মুফতি মাহমুদ হাসান কাসেমি।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون صدق الله العظيم ये भाई ভালো বসো ভালো বসো সভাপতি উপস্থিত গাইবান্ধা জেলার বাংলাদেশ সেনাপতি মজলিসের সহযোগী সংগঠন সমূহের নেতৃবৃন্দ গাইবান্ধা সর্বস্তরের আমার ধর্মপ্রাণ তৌহিদি জনতা, সর্বপ্রথম আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রাব্বুল আলামিন বাংলাদেশের মানুষের বুকের উপর চেপে বসা স্বৈরাচারী ফ্যাসিস্ট জালিমশাহী শেখ হাসিনাকে উৎখাত করে এদেশের মানুষকে মুক্ত বাতাসে বিশ্বাস গ্রহণ করার তৌফিক দান করেছেন, করে দিয়েছেন। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আমি শেখ হাসিনার এই দীর্ঘ 15 বছরের স্বৈর শাসনের যাতায়াতে পিষ্ট হয়ে এবং তার জুলুম নির্যাতন খুন গুম হত্যাকাণ্ডের শিকার হয়ে যে সকল প্রাণ ঝরেছে, শাহাদাত বরণ করেছেন যারা, তাদের সকলকে শ্রদ্ধা বলে আমি স্মরণ করছি। 2009 সালের পিলখানা ট্রাজেডিতে শাহাদাত বরণকারী 57 জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা, 2013 সালের 5ই মে 77 নবপ্রেমিক তৌহিদি জনতার উপর রাতে অন্ধকারে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে যে সকল বীর শহীদদেরকে। 2013 সালে আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর বিরুদ্ধে নাটক মঞ্চস্থ করা, মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর কোরআন প্রেমিক জনতা বাঘ ভাঙ্গা জোয়ারের মতো রাজপথে নেমে আসবে, পাখির মতো গুলি করে শতাধিক কোরআন প্রেমিক জনতাকে হত্যা করে স্বৈরাচারী জালিম শেখ হাসিনা। 2021 সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনকালে ভারতের গুজরাটের কসাই খ্যাত নরেন্দ্র মোদীকে বাংলাদেশে এনে এদেশের মুসলমানদের হৃদয়ে আঘাত করার প্রেক্ষিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিবাদী মিছিলে ব্রাহ্মণবাড়িয়া, হাটহাজারী সহ দেশের বিভিন্ন অঞ্চলে নির্বিচারে গুলি করে হত্যা করে 25 নির্জন হেফাজতের নেতাকর্মীকে 2024 সালের সর্বশেষ জুলাই এবং আগস্ট মাসে ইতিহাসের পরিবর্তন হত্যাযজ্ঞ চালায় ফ্যাসিবাদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সারা বাংলাদেশের প্রতিটি জনপদে শেখ হাসিনার নির্দেশে তার হাতুড়ি লীগ, হেলমেট লীগ, ছাত্রলীগ, যুবলীগ তার সন্ত্রাসী বাহিনীদের নির্বিচার হত্যাকাণ্ডের শিকার হয়ে, গণহত্যার শিকার হয়ে সহস্রাধিক বাংলাদেশের ছাত্র জনতা, এমনকি 3 বছরের শিশু পর্যন্ত শেখ হাসিনার জুলুম থেকে রেহাই পায়নি, হত্যা করা হয়েছে। তাদেরকে বাংলাদেশের মানুষের ট্যাক্সের পয়সা দিয়ে কেনা, দেশ এবং জনগণের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত হেলিকপ্টার গুলোকে ব্যবহার করে আকাশ থেকে গুলি করে নির্বিচারে হত্যা করা হয়েছে। বাসাবাড়িতে অবস্থানগত নারী পুরুষ নির্বিশেষে সকল মানুষকে শেখ হাসিনার রাজনীতির দর্শন ছিল যত রক্ত প্রবাহিত করতে হয় করো, যত মানুষকে হত্যা করতে হয় করো, গোটা বাংলাদেশকে মৃত্যুপুরীতে পরিণত করে হলেও শেখ হাসিনা ক্ষমতার মস্তককে আঁকড়ে ধরে রাখতে চেয়েছিল। সমাজ বাংলাদেশ, এদেশের মানুষ রক্ত দিতে শিখেছিল, এদেশের মানুষ জীবন দিয়েছিল
রক্ত এবং জীবনের বিনিময়ে বাংলাদেশের মানুষ স্বৈরাচারী যুগের ফেরাউন লক্ষ ফেরাউন হাসিনার হাত থেকে আগামী প্রজন্মকে মুক্ত স্বাধীন করেছে। আমরা সেই বীর জনতাকে সশ্রদ্ধ সালাম জানাই, তাদের রুহের মাগফিরাত কামনা করি এবং আগামী জাতির নেতৃত্ব আগামী প্রজন্মকে বলতে চাই, আমরা যদি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে না পারি তাহলে এই সহস্র প্রাণের কাছে বাংলাদেশ একটি বিশ্বাসঘাতক জাতি হিসেবে পরিচিত হয়ে যাবে। এজন্য আমাদেরকে স্মরণ রাখতে হবে, সতর্ক থাকতে হবে, যে কোনো মূল্যে এই সহস্র প্রাণের বিনিময়ে অর্জিত বিজয়কে ধরে রাখতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনাদেরকে মনে রাখতে হবে বিজয় এবং স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন, বিজয়কে ধরে রাখা, স্বাধীনতাকে ধরে রাখা তার চেয়ে বড় কঠিন। আমাদের অতীতের অভিজ্ঞতা খুব ভালো নয়। 1971 সালে দীর্ঘ সংগ্রামের পর ব্রিটিশ বেনিয়াদের বিরুদ্ধে 200 বছরের সংগ্রাম, কলকাতার হিন্দুত্ববাদী গাদাবাবুদের বিরুদ্ধে সংগ্রাম, সর্বশেষ পশ্চিম পাকিস্তানি ঘণ্টাখণ্ডের বিরুদ্ধে আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল। যেই স্বাধীনতা অর্জিত হয়েছিল মহান আল্লাহর নামে, ইনশাআল্লাহ পরে যেই স্বাধীনতা যুদ্ধের সূচনা হয়েছিল, যেই স্বাধীনতার আগে জাতির সঙ্গে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এদেশে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন তৈরি করা হবে না, আল্লাহর উপর আস্থা বিশ্বাস স্বাধীনতা যুদ্ধের মূল মন্ত্র ছিল। কিন্তু আমরা দেখেছি 1971 সালের 16 ডিসেম্বর বাংলাদেশ মুক্ত এবং স্বাধীন হওয়ার কয়েক মাসের ব্যবধানে বাংলাদেশের তৎকালীন 7 কোটি মানুষের ইচ্ছা এবং অভিপ্রায়কে দুবাইয়ে ধরে ভিনদেশী একটি রাষ্ট্রের প্রেসক্রিপশন অনুযায়ী দেশ বিরোধী, জাতির চেতনা বিরোধী, হাজার বছরের বাংলাদেশের জাতির ঐতিহ্য বিরোধী একটি সংবিধান এদেশের মানুষের কাজের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। আর এভাবেই আমাদের 71 এবং 71 পূর্ববর্তী দীর্ঘ সংগ্রাম, দীর্ঘ লড়াইয়ের চেতনাকে, ঐতিহ্যকে চিন্তায় করা হয়েছিল। 2024 সালের জুলাই এবং আগস্ট মাসে যে বিপ্লব সংগঠিত হয়ে গেল, এই বিপ্লবকে যেন কেউ চিন্তায় করতে না পারে এজন্য আমাদেরকে সোচ্চার থাকতে হবে। মনে রাখতে হবে শেখ হাসিনা 50 বছর রাজনীতি করেছে। শেখ হাসিনার রাজনীতি ছিল প্রতিশোধের রাজনীতি, শেখ হাসিনার রাজনীতি ছিল বিভাজনের রাজনীতি, মুক্তিযুদ্ধের নামে ব্যবসার রাজনীতি। অথচ শেখ হাসিনার পরিবারের কোন সদস্য মুক্তিযুদ্ধে শাহাদাত বরণ করে নাই, তার কোন সদস্য রবীন্দ্র মুক্তিযুদ্ধ করে নাই। অথচ তারা এই মুক্তিযুদ্ধের সোল এজেন্ট সেজে বাংলাদেশকে 2 ভাগে বিভক্ত করে যখন তখন তাকে ইচ্ছা তাকে রাজাকার ট্যাগ দিয়ে দেশকে বিভক্ত করার প্রয়ত্ন করেছিল। এদেশের মানুষ যখনই অধিকার আদায়ের জন্য তারা কথা বলার চেষ্টা করেছে, এদেশের মানুষ যখন প্রতিবাদ করেছে, দেশের মানুষ যখন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চেষ্টা করেছে, দেশের মানুষ তখনই ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চেষ্টা করেছে, শেখ হাসিনা তখনই তাদেরকে রাজাকারের ভক্ত বলে গাড়ি দেওয়ার ফায়সলা চালিয়েছে। এভাবেই শেখ হাসিনা একদিকে মুক্তিযুদ্ধকে পুঁজি করে দেশকে বিভক্ত করার রাজনীতি করেছে, আরেকদিকে সংখ্যালঘুদেরকে নির্যাতন করে, সংখ্যালঘুদের নির্যাতন করে তাদের অধিকারগুলো কেড়ে নিয়ে বাংলাদেশে একটি বিভক্ত সমাজ গঠন করা, একটি দেশকে বিভক্ত করার ফায়সলা চালিয়েছিল। শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রাজনীতি যদি কেউ গভীরভাবে পর্যবেক্ষণ করেন তাহলে দেখবেন রাতের বেলায়, রাতের অন্ধকারে সংখ্যালঘু হিন্দু বৌদ্ধদের তাদের উপাসনালয়, তাদের বাড়িঘর, তাদের ব্যবসা প্রতিষ্ঠানে
রাতের বেলায় অন্ধকারে কামনাগিনী হয়ে প্রবল মাত্র দিনের বেলায় ওঠা হয়ে কাটতে আসলো। এই নাটক মঞ্চস্থ করেই দেশের মানুষকে তারা সবসময় বোকা বানিয়েছে। এখন আর এই নাটকের নায়ক নায়িকা কলাকুশীর ওপর কেউ নাই। বাংলাদেশে এখন আর সংখ্যালঘু নির্যাতনের নাটক নাই। আমাদেরকে সজাগ থাকতে হবে। তারা কিন্তু আবার এই পাঁচটা চালাতে পারে। শেখ হাসিনা বলেছিল শেখ হাসিনা পালায় না, বলেছিল শেখ হাসিনা বাংলাদেশে আছে। এখন কোথায় গেছে? পালাইছে। শেখ হাসিনা পালিয়ে গেছে। আমার বড় করুণা হয় যারা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতি করতেন তাদের জন্য। তারা আগামী দিনে বাংলাদেশের মানুষের কাছে কোন মুখে রাজনীতির কথা বলবেন? যাদের নেত্রী দেশের মানুষকে খুন করে হত্যা করে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে গোটা বাংলাদেশের সকল ছাত্র জনতার মুখোমুখি নিজের দলকে দাঁড় করিয়ে গোটা দলকে তার সকল অনুসারীদেরকে হুমকির মুখে ফেলে সাক্ষ্য করার মতো নিজে আর নিজের বোন আর 16টা লাগেজ ভর্তি করে হেলিকপ্টারে করে নিজের সেই বড় আপনজন নরেন্দ্র মোদীর করে গিয়ে আশ্রয় নিলেন। একবারও চিন্তা করেন নাই, একবারও চিন্তা করেন নাই তার এই ধ্বংসের রাজনীতি, তার এই হত্যার রাজনীতির কাছে শেখ হাসিনা নাকি এখন সীমান্তের কাছাকাছি কোথাও আছে, টপ করে ঢুকে পড়তে পারে। তুমি টপ করে ঢুকে পড়ো, বাদ করে দেশের মানুষ তোমাকে টার্গেট করে দেবে। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, এখন আমাদের অনেক দায়িত্ব এখন অসমাপ্ত রয়েছে। শেখ হাসিনা তার পবিত্র সরকার এবং 15 বছর ধরে শেখ হাসিনা বাংলাদেশে বসে দেশ বিরোধী রাজনীতি করেছে। পদ্মার অঞ্চলে শেখ হাসিনার ষড়যন্ত্রকারী পরামর্শদাতা যারা ছিল তারা কিন্তু নীরবে বসে নাই। সারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে যা মঞ্চে বাংলাদেশকে ধ্বংস করার পায়তারা বন্ধ করে নাই। এজন্য আমাদের গণ অভ্যুত্থানের আগে সূচিত ঐক্যকে আরো দীর্ঘদিন অটুট রাখতে হবে। বিরোধী সকল দলগুলো যারা বিগত 15 বছর শেখ হাসিনার জুলুম এবং অত্যাচারের শিকার হয়েছেন, বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস বাংলাদেশ, খেলাফত মজলিস, জমিয়ত উলামা ইসলাম, অধিকার পরিষদ সহ এনডিপি, এলডিপি সকলের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে। এত দ্রুত শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশে নিজেদেরকে নিরাপদ ভাবার অবকাশ নাই। আমাদেরকে ঐক্য ধরে রাখতে হবে। যে কোনো মূল্যে শেখ হাসিনার পুনর্বাসিত হওয়ার প্রচেষ্টা, আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতিকে কলুষিত করবার প্রচেষ্টা অপশক্তি কোনোভাবেই যেন বাংলাদেশে আবার সাম্প্রদায়িকতার 20 বছর ছড়াতে না পারে, সেই জন্য আমাদেরকে সোচ্চার থাকতে হবে। বাংলাদেশ সম্প্রতি সাম্প্রদায়িক সম্প্রতি অনন্য নজির স্থাপন করে চলেছে। আগস্ট বিপ্লবের পর হেফাজতে ইসলাম বাংলাদেশ, এদেশের আইন সমাজ, মাদ্রাসার ছাত্ররা যেভাবে সংখ্যালঘুদের তাদের ধর্মীয় উপাসনালয়গুলো পাড়া দিয়ে বাংলাদেশে যেভাবে ষড়যন্ত্র বিনাশ করেছে, আগামী দিনে আমাদের এই ধারা অব্যাহত রাখতে হবে। এদেশের 90% মানুষ মুসলমান, সংখ্যাগরিষ্ঠ মুসলমান, তোমাদেরকে মনে রাখতে হবে ইসলাম তোমাকে দায়িত্ব দিয়েছে। যত সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এদেশে থাকে তাদের নিরাপত্তার দায়িত্ব তোমাদের কাছে আল্লাহ রসুলের পক্ষ থেকে আমানত। এই আমানতের রক্ষা আমাদেরকে করতে হবে। আর তাদেরকে বলবো, খবরদার
সব বিষয়ে আমরা ছাড় দেই, কিন্তু কেউ যদি আল্লাহ নবীর ইজ্জতের উপর কোনো আঘাত করবার চেষ্টা করে আমরা অত্যাচারিত করে যাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, আখেরি পয়গাম হলো আমরা বৈষম্যহীন একটা সমাজ চাই, আমরা ইনসাফপূর্ণ সমাজ চাই, ন্যায় নীতির ভিত্তিতে একটি সমাজ গঠন করতে চাই। আর সেই ন্যায় নীতি, ইনসাফ, বৈষম্যহীন পূর্ণাঙ্গ সমাজ গড়তে হলে আল্লাহর জমিনে আল্লাহ প্রদত্ত খেলাফতের ব্যবস্থা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। এজন্য আসুন সকল তন্ত্র মন্ত্রকে ছেড়ে দিয়ে আল্লাহর রজ্জুকে ধরি, আল্লাহ জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করার সংগ্রামে আমরা আত্মনিবেদন করি। বাংলাদেশ খেলাফত মজলিস, যুব মজলিস, ছাত্র মজলিসের পতাকা তলে আপনাদের সকলকে সামিল হওয়ার আহ্বান জানাই। আপনারা দীর্ঘতম সময় যাবৎ অপেক্ষা করে আজকের ঐতিহাসিক মহাসমাবেশকে সাফল্যমণ্ডিত করেছেন। আগামী দিনে বাংলাদেশের যে কোনো দুর্যোগে, যে কোনো দুর্বিপাকে, যে কোনো কঠিন সময়ে আমরা অতীতের যেমন রাজপথে ছিলাম, জনগণকে সাথে নিয়ে অতীতের সমস্ত ষড়যন্ত্রকে যেভাবে আমরা মোকাবেলা করেছি, ভবিষ্যতে ইনশাআল্লাহ আমরা করবো। সাথে রাখবেন না ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন। দেখা হবে رسول من الله وفتح قريب واخر دعوانا الحمد لله رب العالمين। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ খেলাফত মজলিস জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাজনীতি বক্তব্য বাবু সম্মানিত রাজনীতি জনতা, আমরা মুহূর্তে সম্মানিত আমরা আমাদের মেহমানের সঙ্গে মোকাবিলা করার চেষ্টা করবো না। মেহমানের আরেকটা বড় প্রোগ্রাম আছে, রংপুর হেফাজতে ইসলামের বিভাগীয় প্রোগ্রাম। হযরতের গাড়িকে আমরা রাস্তা করে আমরা একটু যাই মাঝে সকলে মাঝে অবস্থান করবো। হযরতের গাড়ি মাঠ থেকে চলে যাওয়ার পরে তারপর আমরা একটু নেওয়ার চেষ্টা করবো। আমরা হযরতের গাড়িকে একটু যাওয়ার জন্য রাস্তা করে দেবো। আমরা একটু হযরতের গাড়ি বেরোয়ার একটু আমরা সুযোগ করে দেবো। আমরা একটু ধারণ করবো। হযরতের গাড়ি মাঠ থেকে বের হওয়ার পরেই আমরা মাঠ ছাড়বো। এর আগে আমরা একটু মাঠের মধ্যে অবস্থান করার চেষ্টা করি। হযরতের আরেকটা বড় প্রোগ্রাম রয়েছে রংপুরে হেফাজতে ইসলামের বিভাগীয় সমাবেশ। সেই বিভাগীয় সমাবেশে গাইবান্ধা ওলামা ইকরাম এবং হেফাজতের কর্মীরা তারা আমরা যে ইচ্ছুক আমরা এখানে আসবো। এখান থেকে আমরা গাড়ি নিয়ে হযরতের সামনেই আমরা ইনশাআল্লাহ রংপুরের দিকে আমরা আমাদের সফর শুরু করবো ইনশাআল্লাহ। সম্মানিত মুসলিম ইকরাম, আমরা অনেক কষ্ট করে অনেক দূর দূরান্ত থেকে গ্রাম বন্ধু থেকে সেই সকালবেলায় আপনারা এসেছেন, অনেক কষ্ট করেছেন, আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাই। গাইবান্ধা বাংলাদেশ খেলাফত মজলিস গাইবান্ধা শাখার পক্ষ থেকে এবং গাইবান্ধা বিভাগ পরিষদের পক্ষ থেকে এবং গাইবান্ধা ওলামা ইকরামের পক্ষ থেকে আপনাদেরকে প্রাণ ঢালা অভিনন্দন। আগামী দিনে যখন আপনাদেরকে ডাকা হবে আপনারা ইনশাআল্লাহ আমাদের পাশে থাকবেন। এখানে অনেক সাংবাদিক ভাইরা এসেছেন, আমাদের অনেক উৎসবের ভাইরা এসেছেন, উৎসবের ভাইরা আপনারা হাত থেকে আমাদের পাহারা দেবেন। এজন্য উৎসবের ভাইদেরকে আমরা ধন্যবাদ জানাই। উৎসবের ভাইদেরকেও আমরা আমাদেরকে ইনশাআল্লাহ সেই ব্রিটিশ সরকারের প্রশাসন হিসেবে নয়, বরং জনগণের প্রশাসন হিসেবে দেখতে চাই।